মায়ের জানাজায় উপস্থিত থাকার অপরাধে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 5 বছরের নিষ্ঠা আর পরিশ্রমের পর আমি যখন এখনও মায়ের মৃত্যু শোক সামলে উঠতে পারিনি, তখন একটি ইমেইলের মাধ্যমে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। ডেস্ক গুছিয়ে নেওয়ার সময় আমার বস মিস্টার ইয়াসিন শান্ত গলায় বলেছিলেন বিষয়টা আরও গোপনভাবে সামলানো যেত। আমি তার চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বলেছিলাম, আজকের এই মুহূর্তটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তারপর তাদের গড়ে তোলা সাম্রাজ্য নীরবে ভেঙে পড়েছিল। মায়ের জানাজায় উপস্থিত থাকার কারণে চাকরি থেকে বরখাস্ত। ইমেইলের এই কয়েকটি শব্দ চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি অফিসের বিশ্রাম কক্ষে বসেছিলাম। আমার গায়ে তখনও কালো পোশাক। পোশাকে লেগেছিল বৃষ্টির গন্ধ, সাদা ফুলের সুবাস আর সেই মসজিদের স্মৃতি, যেখানে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বিদায় জানিয়েছিলাম। টানা 5 বছর আমি একদিনও দায়িত্বে অবহেলা করিনি। নিজের জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, ছুটির দিন সবকিছু ত্যাগ করে অফিসের জন্য কাজ করেছি। রাত জেগেছি, অতিরিক্ত দায়িত্ব নিয়েছি, এমনকি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার ভুলও নিজের কাঁধে তুলে নিয়ে সামলেছি। আর তার প্রতিদান এই একটি ইমেইলে চাকরিচ্যুতির আদেশ। ইতিমধ্যে আমার অফিসে প্রবেশ কার্ডও অকার্যকর করে দেওয়া হয়েছে। আমি আবার ইমেইলটির দিকে তাকালাম। মনে হচ্ছিল হয়তো শব্দগুলো বদলে যাবে, হয়তো এর মধ্যে সামান্য মানবিকতাও খুঁজে পাব। উপস্থিতির নীতিমালা লঙ্ঘন, অনুমতি ছাড়া অনুপস্থিত, এই আদেশ অবিলম্বে কার্যকর। মা মারা গিয়েছিলেন মঙ্গলবার, জানাজা ও দাফন হয়েছিল শুক্রবার। আমি 3টি ইমেল পাঠিয়েছিলাম, 2বার ফোনে বার্তা রেখেছিলাম, এমনকি মিস্টার ইয়াসিনকে সরাসরি বার্তাও পাঠিয়েছিলাম। তার উত্তর ছিল মাত্র একটি বাক্য, অফিসে ফিরে এলে বিষয়টি নিয়ে কথা হবে। সোমবার সকালে অফিসে ফিরে দেখি আমার ডেস্কের সব জিনিস একটি কার্টনের বাক্সে গুছিয়ে রাখা হয়েছে। অফিস জুড়ে অদ্ভুত এক নীরবতা, যে নীরবতা মানুষ তখনই তৈরি করে যখন তারা অন্যায়টা নিজের চোখে দেখে, কিন্তু প্রতিবাদ করার সাহস পায় না। আমি অনুভব করছিলাম চারপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মায়ের বাঁধানো ছবিটা বাক্সের উপরে রাখলাম। ছবিতে তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, সেই বাড়ির বারান্দায়, যেটি টিকিয়ে রাখতে তিনি সারা জীবন সংগ্রাম করেছিলেন। ঠিক তখনই আমার ডেস্কের পাশে এসে দাঁড়ালেন মিস্টার ইয়াসিন, 2 হাত পকেটে, মুখে আত্মবিশ্বাসী ভাব। এমন একজন মানুষ যিনি বিশ্বাস করেন তার সিদ্ধান্তের জন্য কখনো তাকে জবাবদিহি করতে হবে না। তিনি বললেন, অবন্তী, বিষয়টা আরও গোপনভাবে সামলানো যেত। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। গোপনভাবে? তিনি নিচু স্বরে বললেন, তুমি পুরো অফিসকে অস্বস্তিতে ফেলেছ। চাকরিচ্যুতির সিদ্ধান্ত মানব সম্পদ বিভাগ থেকে এসেছে, এটা ব্যক্তিগত কিছু নয়। সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা থেমে গেল। আমি ভেঙে পড়িনি, আমি শূন্য হয়েও যাইনি, বরং অদ্ভুত এক স্থিরতা আমাকে গ্রাস করল। শেষ ফাইলটিও বাক্সে রেখে আমি তার দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালাম। আপনারা আমাকে চাকরি থেকে বের করে দিয়েছেন কারণ আমি আমার মায়ের জানাজায় গিয়েছিলাম। তিনি বিরক্ত মুখে দীর্ঘশ্বাস ফেললেন। আমার শোক যেন তার কাছে কেবল একটি ঝামেলা। তিনি বললেন, তুমি নিয়ম অনুযায়ী ছুটি নাওনি। আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি সব নিয়ম মেনেছি, প্রয়োজনে সব কাগজপত্র জমা দিয়েছি। তার মুখ শক্ত হয়ে গেল। কর্তৃপক্ষ বিষয়টিকে সেভাবে দেখছে না। আমি শুধু একবার মাথা নাড়লাম। তারপর কিবোর্ডের নিচে রাখা ছোট্ট কালো একটি পেনড্রাইভ হাতে তুলে নিলাম। মিস্টার ইয়াসিন এবার সেটির দিকে তাকালেন, কিন্তু তিনি সেটিকে চিনতে পারলেন না, অথচ চিনতে পারা উচিত ছিল। গত 3 বছর ধরে আমি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নীতি পালন কর্মকর্তা হিসেবে কাজ করেছি। বিক্রেতাদের চুক্তিপত্র যাচাই করেছি, হিসাবের অসঙ্গতি ধরেছি, পণ্যের নথি সংগ্রহ করেছি এবং অভ্যন্তরীণ নিরীক্ষার সব প্রস্তুতি নিয়েছি। আমি জানতাম কোন কোন বিলে অতিরিক্ত টাকা দেখানো হয়েছে, কোন নিরাপত্তা ত্রুটি গোপন রাখা হয়েছে, কোন ঠিকাদারকে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ দেওয়া হয়েছে, কার স্বাক্ষর জাল করে নথিতে বসানো হয়েছে, আর সবচেয়ে বড় কথা, মিস্টার ইয়াসিন সেই সব প্রমাণ কোথায় লুকিয়ে রেখেছেন সেটাও আমি জানতাম। তিনি মাত্র একটি ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন যে মানুষ চুপচাপ থাকে, সে কখনো প্রতিবাদ করতে পারে না। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আজকের এই মুহূর্তটা মনে রাখবেন মিস্টার ইয়াসিন। আমি কথা দিচ্ছি, আপনি এটা কোনোদিন ভুলতে পারবেন না। তার ঠোঁটের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল,
কেউ বুঝতে পারেনি আমি ঠিক কত বড় ঝড়ের সূচনা করতে যাচ্ছি। অফিস ভবনের কাছের দরজাটা আমার পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শব্দটা খুব ক্ষীণ ছিল, কিন্তু আমার কাছে মনে হলো যেন 5 বছরের একটা অধ্যায় এক মুহূর্তেই শেষ হয়ে গেল। হাতে ধরা কার্টুনের বাক্সটা খুব ভারী ছিল না, অথচ মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ওজন যেন এই ছোট্ট বাক্সটার ভেতরেই জমে আছে। এর মধ্যে কয়েকটা ফাইল, একটা কফির মগ, কিছু নোটবুক আর একটা পুরনো কলম আর মায়ের বাঁধানো ছবিটা ছাড়া তেমন কিছুই ছিল না। কিন্তু এসবের প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে একবারও তাকালাম না। আমি জানতাম তারা সবাই জানে কি হয়েছে। কেউ হয়তো আমার জন্য কষ্ট পাচ্ছে, কেউ হয়তো মনে মনে ভাবছে পরের শিকার সে নিজেই হতে পারে। কিন্তু কেউ এগিয়ে আসবে না, কারণ এই প্রতিষ্ঠানে সত্য বলার চেয়ে চাকরি বাঁচিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। কালো মেঘে ঢাকা আকাশটা যেন আমার মনের অবস্থারই প্রতিচ্ছবি। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। ঠিক তখনই পেছন থেকেই একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, অবন্তী, 1 মিনিট। আমি থেমে গেলাম। ঘড়ি দেখে মানব সম্পদ বিভাগের কর্মকর্তা নাজমুল দাঁড়িয়ে আছেন। তার চোখে স্পষ্ট অস্বস্তি, হাতে একটা সাদা খাম। তিনি আমার কাছে এসে নিচু গলায় বললেন, এটা তোমার শেষ বেতনের হিসাব। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। আমি খামটার দিকে তাকালাম, তারপর শান্ত গলায় বললাম, এত বছরের পরিশ্রমের দাম একটা খামের ভেতর মাপা যায়? নাজমুল মাথা নিচু করে ফেললেন। তিনি কোনো উত্তর দিলেন না, কারণ উত্তর তার কাছেও ছিল না। আমি খামটা হাতে নিলাম, কিন্তু খুললাম না। ওটার ভেতরে কত টাকা আছে সেটা জানার কোনো আগ্রহ আমার ছিল না। মানুষের সম্মান কেড়ে নিয়ে যে অর্থ দেওয়া হয়, সে অর্থের মূল্য কখনোই সম্মানের সমান হতে পারে না। নাজমুল চলে যাওয়ার আগে একবার চারপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন, সবাই তোমার সঙ্গে যা হয়েছে সেটা নিয়ে কথা বলছে, কিন্তু কেউ মুখ খুলতে পারছি না। সাবধানে থেকো, এখানে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে থাকে। কথাটা বলে তিনি দ্রুত ভেতরে চলে গেলেন। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমিও জানতাম এই প্রতিষ্ঠানের দেয়ালগুলো শুধু কাচ আর ইট দিয়ে তৈরি নয়, এগুলোর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য মিথ্যা, অসংখ্য অপরাধ। রাস্তার পাশে দাঁড়িয়ে একটা গাড়ি ডেকে তাতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করতে জানালার বাইরে চোখ রাখলাম। শহরটা আগের মতোই ব্যস্ত। মানুষ ছুটছে, দোকান খুলছে, সিগন্যালে গাড়ির লাইন জমছে। অথচ আমার জীবনটা কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ বদলে গেছে। মনে পড়ল, মাত্র 1 সপ্তাহ আগেও আমি এই পথে অফিসে যাচ্ছিলাম। তখন আমার মাথায় ছিল পরের নিরীক্ষা প্রতিবেদন, নতুন সরবরাহকারীর নথি যাচাই আর আসন্ন পরিদর্শনের প্রস্তুতি। আছে সবকিছুই অতীত। এখন আমার সামনে শুধু একটা প্রশ্ন, এই অন্যায়ের জবাব কিভাবে দেওয়া হবে? গাড়ি যখন বাড়ির সামনে এসে থামল, তখন বিকেল নেমে এসেছে। ভেজা বাতাসে মাটির গন্ধ ছড়িয়ে আছে। দরজার তালা খুলে ভেতরে ঢুকতেই বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। পুরো বাড়িটা নিস্তব্ধ। কয়েকদিন আগেও এই বাড়ির প্রতিটি কণায় মায়ের কণ্ঠস্বর ভেসে বেড়াত। কখনো রান্নাঘর থেকে ডাক দিতেন, কখনো বই পড়তে পড়তে কোনো কবিতার লাইন শোনাতেন। আছে বাড়িটা অদ্ভুত রকমের ফাঁকা। মনে হচ্ছিল নীরবতাটাই যেন শোক পালন করছে। কার্টনের বাক্সটা টেবিলের ওপর রেখে আমি ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকলাম। বিছানাটা যেমন ছিল তেমনই আছে। বালিশের পাশে তার চশমা রাখা, টেবিলের উপর অর্ধেক পড়াতে একটা বই। বুকের ভেতর হঠাৎ কেমন একটা চাপ অনুভব করলাম। ছবিটার সামনে দাঁড়িয়ে খুব আস্তে বললাম, মা, তুমি সব সময় বলতে অন্যের সামনে মাথা নত করতে নেই। আমি কথা দিচ্ছি, আমি মাথা নত করব না। কিন্তু প্রতিশোধ নেব রাগ দিয়ে নয়, সত্য দিয়ে। ঘর থেকে বেরিয়ে নিজের কক্ষে এসে দরজা বন্ধ করলাম। তারপর কার্টুনের বাক্সের ভেতর থেকে ছোট্ট কালো পেন ড্রাইভটা বের করলাম। একটা সাধারণ যন্ত্র, বাইরে থেকে দেখে কেউ বুঝবে না এর ভেতরে কি লুকিয়ে আছে। অথচ এই ছোট্ট জিনিসটার কারণেই কয়েকজন ক্ষমতাবান মানুষের ঘুম হারাম হয়ে যেতে পারে। আমি ল্যাপটপ চালু করে পেন ড্রাইভটা সংযুক্ত করলাম। পর্দায় একের পর এক নথি খুলে গেল। বছর পর বছর ধরে সংরক্ষণ করা প্রতিবেদন, হিসাবের কপি, অনুমোদনের নথি, নিরাপত্তা মূল্যায়ন, আর এমন অনেক তথ্য যেগুলো অফিসের মূল সার্ভার থেকে পরে পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমি অভ্যাসবশত প্রতিটি গুরুত্বপূর্ণ নথির আসল সংস্করণ আলাদা করে সংরক্ষণ করেছিলাম। তখন ভাবিনি একদিন এই অভ্যাসই আমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। প্রথম নথিটা খুলতেই চোখ আটকে গেল। একটি বিশাল অঙ্কের অর্থ লেনদেনের ওপর।
কাগজে লেখা আছে একটি নির্মাণ প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ অনুমোদন করা হয়েছে, কিন্তু আমি ভালো করেই জানি এই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই, শুধু কাগজে কলমে তৈরি করা একটি ভুয়া নাম। আরও কয়েকটা নথি খুলে দেখলাম একই কৌশলে বছরের পর বছর কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি নথির শেষ পাতায় একই মানুষের অনুমোদের স্বাক্ষর, মিস্টার ইয়াসিন। আমি ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসলাম। এতদিন আমি ভেবেছিলাম তিনি শুধু ক্ষমতার অপব্যবহার করেন, কিন্তু আজ আমি স্পষ্ট বুঝলাম বিষয়টা তার চেয়েও অনেক বড়। তিনি শুধু একজন নির্মম কর্মকর্তাই নন, তিনি এমন একটি দুর্নীতির জালের কেন্দ্রবিন্দু যার শিকড় প্রতিষ্ঠানের বহু স্তরে ছড়িয়ে আছে। আমাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি এমন সত্য জানি যা প্রকাশ পেলে শুধু একজন মানুষ নয়, পুরো প্রতিষ্ঠানের মুখোশ খুলে যাবে। ঠিক তখনই আমার মোবাইল ফোন বেজে উঠল। অচেনা একটি নম্বর। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কলটি গ্রহণ করলাম। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর একজন বৃদ্ধ মানুষের কণ্ঠ শোনা গেল। তুমি কি অবন্তী? আমি শান্ত স্বরে বললাম, জি বলছি। লোকটি বললেন, তোমার মা মৃত্যুর কয়েকদিন আগে আমার কাছে একটি খাম রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কখনো তোমার জীবনে বড় কোনো বিপদ আসে, তাহলে যেন আমি সেই খাম তোমার হাতে পৌঁছে দিই। আজ দুপুরে তোমার চাকরি হারানোর খবর শুনেছি, মনে হচ্ছে সময় এসে গেছে। লোকটির কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মা আমার কাছ থেকে কি এমন লুকিয়ে রেখেছিলেন? আর কেনই বা তিনি আগে ভাগে এমন একটি খাম কারো কাছে জমা দিয়ে গিয়েছিলেন? আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, আজ সন্ধ্যা 7টায় পুরনো ডাকঘরের সামনে এসো। একা আসবে, আর কাউকে কিছু বলবে না, কারণ তোমার মায়ের মৃত্যুর সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা তুমি এখনো জানো না। 7টা বাজতে কয়েক মিনিট বাকি। পুরনো ডাকঘরের সামনে দাঁড়িয়ে আমি চারপাশে একবার ভালো করে তাকালাম। দিনের ব্যস্ততা অনেক আগে শেষ হয়ে গেছে। ভাঙাচোরা লাল ইটের ভবনটা এখন প্রায় পরিত্যক্ত। রাস্তার একপাশে একটা পুরনো বটগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে বাতাসে শুকনো পাতা ঝরে পড়ছে। দূরে কয়েকটা দোকান খোলা থাকলেও এই জায়গাটায় অদ্ভুত এক নীরবতা। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলেনি, অথচ আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের দরজা এখান থেকেই খুলতে যাচ্ছে। আমি মোবাইল বের করে সময় দেখলাম, 7টা বাজতে আর 1 মিনিট। ঠিক তখনই ধীরে ধীরে একটা পুরনো সাদা গাড়ি এসে রাস্তার পাশে থামল। গাড়ি থেকে নেমে এলেন 70-এর কাছাকাছি বয়সের একজন ভদ্রলোক। সাদা পাঞ্জাবি, ধূসর দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে এক ধরনের ক্লান্তি, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে সতর্ক। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি কি অবন্তী? আমি মাথা নাড়লাম, জি আমি অবন্তী। ভদ্রলোক ধীরে ধীরে এগিয়ে এসে চারপাশে একবার তাকালেন, তারপর নিচু গলায় বললেন, এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, আমার সঙ্গে এসো। আমি এক মুহূর্ত ইতস্ত করলাম। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু তিনি মায়ের কথা জানেন, আর মা যদি সত্যি তার কাছে কিছু রেখে গিয়ে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা ডাকঘরের পাশের সরু গলিটা ধরে হাঁটতে শুরু করলাম। গলির শেষ মাথায় একটা ছোট্ট চায়ের দোকান। দোকানে আর কোনো ক্রেতা নেই। বৃদ্ধ দোকানদার ভদ্রলোককে দেখেই চুপচাপ ভেতরের ছোট্ট ঘরের দরজা খুলে দিলেন। ভদ্রলোক বললেন, বসো। আমি কাঠের চেয়ারে বসতেই তিনি পকেট থেকে একটা পুরনো চাবি বের করলেন। তারপর টেবিলের নিচে রাখা ছোট্ট লোহার বাক্স খুললেন। বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো একটা বাদামি রঙের খাম। খামের উপর মায়ের হাতে লেখা, আমার মেয়ে অবন্তীর জন্য। হাতের লেখাটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কতবার এই হাতে লেখা দেখেছি। ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে টিফিনের বাক্সে মা ছোট ছোট চিরকুট লিখে রাখতেন। পরীক্ষার আগের রাতে সাহস জোগানোর জন্য লিখতেন, তুই পারবি। আছে একই হাতে লেখা আমার সামনে। আমি কাপা হাতে খামটা স্পর্শ করলাম। ভদ্রলোক বললেন, তোমার মা আমাকে করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তিনি মারা গেলে সঙ্গে সঙ্গে যেন এটা তোমার হাতে না দেই। তিনি বলেছিলেন, যেদিন অবন্তী সত্যি একা হয়ে যাবে, যেদিন ওর বিরুদ্ধে অন্যায় হবে, সেদিন এই খামটা দেবে। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা চিঠি আর একটা ছোট্ট চাবি। চাবিটার সঙ্গে বাঁধা একটি কাগজে লেখা, নিরাপদ আমানত নং 317। আমার কপালে ভাঁজ পড়ে গেল। চিঠিটা খুলতে মায়ের পরিচিত অক্ষরগুলো চোখের সামনে ভেসে উঠল। অবন্তী,
যদি তুই এই চিঠি পড়িস, তার মানে আমি আর পৃথিবীতে নেই। তার চেয়েও বড় কথা, তোর জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমি আগেই অনুমান করেছিলাম। আমি জানি তুই এখন অনেক কষ্টে আছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবি না, সত্যকে অস্ত্র বানাবি। আমি তোকে সব কথা কখনো বলিনি, কারণ আমি চাইনি তুই ভয় নিয়ে বড় হ। কিন্তু এখন সময় এসেছে তুই সব জানিস। যে প্রতিষ্ঠানে তুই কাজ করিস, সেই প্রতিষ্ঠানের সঙ্গে বহু বছর আগে আমারও সম্পর্ক ছিল। আমি সেখানে চাকরি করতাম না, আমি ছিলাম একজন স্বাধীন আর্থিক পরামর্শক। সেই সময় আমি কিছু এমন হিসাব দেখেছিলাম যেগুলো কোনোভাবেই মিলছিল না। আমি বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তারপর থেকে আমার উপর চাপ আসতে শুরু করে। আমাকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, আমি রাজি হইনি। তারপর আমাকে ভয় দেখানো হয়, আমি তবুও চুপ থাকিনি। শেষ পর্যন্ত আমি সব নথির অনুলিপি নিরাপদ জায়গায় রেখে দিই। যদি কখনো আমার কিছু হয়ে যায়, তাহলে যেন সত্য হারিয়ে না যায়। অবন্তী, তুই যেদিন সত্যের পথে হাঁটবি, সেদিন বুঝবি তোকে থামানোর চেষ্টা করবে অনেকেই। কাউকে সহজে বিশ্বাস করবি না, বিশেষ করে যাদের হাতে ক্ষমতা আছে। চিঠির এই জায়গায় এসে আমার চোখ ঝাপসা হয়ে গেল। মা এত বড় একটা সত্য আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। আমি ধীরে ধীরে বাকিটা পড়তে শুরু করলাম। চিঠির সঙ্গে যে চাবিটা দিয়েছি, সেটা শহরের একটি নিরাপদ আমানতের। সেখানে এমন কিছু নথি আছে যেগুলো আমি বহু বছর ধরে লুকিয়ে রেখেছি। হয়তো সেগুলো আজও কারো কাজে লাগেনি, কিন্তু যদি একই মানুষগুলো এখনো ক্ষমতায় থাকে, তাহলে সেই নথিগুলো একদিন অনেক বড় প্রমাণ হয়ে উঠবে। মনে রাখিস, সত্য প্রকাশ করার আগে সব প্রমাণ নিজের কাছে রাখবি, কারণ প্রমাণ হারিয়ে গেলে সত্যও হারিয়ে যায়। আর একটা কথা, যদি কোনোদিন আরিফ নামের কাউকে খুঁজে পাও, তাহলে তার কথা মন দিয়ে শুনবি। সে আমার উপর একটা ঋণ শোধ করার অপেক্ষায় আছে। চিঠিটা এখানেই শেষ। আমি কয়েক মুহূর্ত কিছুই বলতে পারলাম না। ভদ্রলোক শান্তভাবে বসেছিলেন। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আপনি আপনি কি আরিফ? ভদ্রলোক মৃদু হেসে মাথা নাড়লেন। না মা, আমি আরিফ নই। আমার নাম মাহবুব। আরিফ ছিল তোমার মায়ের সহকর্মী। অনেক বছর আগে হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়। কেউ বলে বিদেশে চলে গেছে, কেউ বলে তাকে জোর করে লুকিয়ে থাকতে হয়েছে। কিন্তু আমি জানি সে বেঁচে আছে। আমার বুকের ভেতর আবার ধাক্কা লাগলো। আপনি জানেন সে কোথায়? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলেন। পুরো ঠিকানা জানি না, তবে একটা সূত্র আছে। আর সেই সূত্রের জন্যই আজ তোমাকে ডেকেছি। তিনি পকেট থেকে একটা ছোট্ট নোটবই বের করলেন। শেষ পাতাটা খুলে আমার দিকে বাড়িয়ে দিলেন। সেখানে একটা ঠিকানা লেখা, আর নিচে মাত্র 3টি শব্দ, বিশ্বাস করবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এর মানে? মাহবুব সাহেব নিচু গলায় বললেন, যার কাছে তুমি যাচ্ছ, সে প্রথম দেখায় তোমাকে সাহায্য করবে বলে মনে হবে, কিন্তু মনে রাখবে, তোমার মায়ের এই কথাটা কখনোই ভুলবে না। সবাইকে বিশ্বাস করা যাবে না। ঠিক তখনই দোকানের বাইরে হঠাৎ একটা কালো গাড়ি এসে থামার শব্দ হলো। কালো গাড়িটার ব্রেক কষার শব্দ যেন ছোট ঘরটার ভেতরের বাতাসকেও ভারী করে দিল। মাহবুব সাহেবের মুখের রং মুহূর্তেই বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যিনি শান্ত গলায় আমার মায়ের কথা বলছিলেন, এখন তার চোখে স্পষ্ট আতঙ্ক। তিনি দ্রুত টেবিলের উপর রাখা খামটা আবার আমার হাতে গুঁজে দিয়ে খুব নিচু স্বরে বললেন, একটা কথাও বলবে না। যাই হোক, নিজেকে সামলে রাখবে। মনে রেখো, আজ থেকে তুমি শুধু নিজের জন্য নও, তোমার মায়ের রেখে যাওয়া সত্যের জন্য লড়াই করবে। আমি কিছু বুঝে ওঠার আগে বাইরে ভারী বুটের শব্দ শোনা গেল। দোকানের দরজাটা ধীরে ধীরে খুলে 3জন লোক ভিতরে ঢুকল। সবার গায়ে কালো পোশাক। তাদের চোখে ছিল এমন এক ধরনের শীতল দৃষ্টি, যেটা দেখলেই বোঝা যায় তারা প্রশ্ন করতে আসে না, তারা আসে উত্তর কেড়ে নিতে। সামনের লোকটা দোকানের চারদিকে একবার তাকিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে কৃত্রিম হাসি টেনে বলল, মাহবুব সাহেব, অনেকদিন পর দেখা। আপনি এখনো পুরনো অভ্যাস ছাড়তে পারলেন না? মাহবুব সাহেব শান্ত থাকার চেষ্টা করলেন। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। লোকটা এবার আমার দিকে তাকালো। তার চোখে এমন একটা দৃষ্টি যেন আমাকে সে অনেক আগেই চিনে রেখেছে। তারপর ধীরে ধীরে বলল, আপনি অবন্তী, তাই না? খুব অল্প সময়ের মধ্যেই আপনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কোনো উত্তর দিলাম না। লোকটা হাসল। ভয় পাবেন না, আমরা শুধু একটা ছোট্ট জিনিস নিতে এসেছি। আপনার কাছে একটা খাম আছে, সেটা দিয়ে দিন, তাহলে সবাই শান্তিতে বাড়ি ফিরতে পারবে। আমি শক্ত করে খামটা আঁকড়ে ধরলাম।
মাহবুব সাহেব দৃঢ়কণ্ঠে বললেন, এখানে কোনো খাম নেই। লোকটা এবার আর হাসল না। তার মুখের সমস্ত ভদ্রতা মুহূর্তে উধাও হয়ে গেল। সেই ইশারা করতেই পেছনের দুজন লোক পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। টেবিলে ড্রয়ার, আলমারি, বাক্স কোনো কিছুই বাদ গেল না। আমার হাতের তালু ঘামে ভিজে যাচ্ছিল। ব্যাগের ভেতরে থাকা খামটা যেন আগুনের মতো গরম হয়ে উঠেছে। হঠাৎ দোকানের বৃদ্ধ মালিক জোরে কাশতে কাশতে শুরু করলেন। কাশির শব্দে সবার দৃষ্টি এক মুহূর্তের জন্য তার দিকে ঘুরে গেল। সেই সুযোগে মাহবুব সাহেব খুব আস্তে আমার কানে বললেন, পেছনের দরজা দিয়ে বেরিয়ে দৌড়াবে। কোনো অবস্থাতেই খামটা ওদের হাতে পড়তে দিও না। আমি মাথা নাড়তেই তিনি আচমকা সামনে দাঁড়ানো লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। পুরো ঘরটা এক মুহূর্তে বিশৃঙ্খল হয়ে গেল। দৌড়াও! তার গর্জন কানে আসতেই আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না। পেছনের ছোট্ট কাঠের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। অন্ধকার সরু গলিটা ভিজেছিল বৃষ্টির পানিতে। পেছন থেকে চিৎকার ভেসে আসছে, মেয়েটাকে ধরো! আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও থামিনি। কয়েকটা গলি পার হয়ে বড় রাস্তায় উঠতে দেখলাম গাড়িগুলো দ্রুত ছুটে যাচ্ছে। আমি ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই পেছন ফিরে দেখি কালো গাড়িটাও রাস্তায় উঠে এসেছে। ওরা এখন আমার পিছু নিয়েছে। আমি রাস্তা পার হয়ে একটা পুরনো মার্কেটের ভেতর ঢুকে পড়লাম। ভেতরে অসংখ্য দোকান, মানুষের ভিড়, আলো আর শব্দ। ভিড়ের মধ্যে ঢুকে কিছুটা স্বস্তি পেলেও বুঝতে পারছিলাম ওরা এত সহজে হাল ছাড়বে না। হঠাৎ আমার কাঁধে একটা হাত পড়ল। আমি ভয়ে ঘুরে দাঁড়াতেই দেখলাম মাঝবয়সী এক মহিলা। তিনি ফিসফিস করে বললেন, ভয় পেও না, আমার সঙ্গে এসো। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। আপনি কে? তিনি চারপাশে তাকিয়ে বললেন, এখন প্রশ্ন করার সময় নেই। যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলো। তার চোখে অদ্ভুত এক আন্তরিকতা ছিল, কিন্তু মায়ের চিঠির শেষ কথাটা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। কাউকে সহজে বিশ্বাস করবি না। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। মহিলা আবার বললেন, তোমার মা আমাকে চিনতেন। এই কথাটা শুনেই আমি থমকে গেলাম। আপনি আমার মাকে চিনতেন? তিনি উত্তর দিলেন না, শুধু দ্রুত হাঁটতে শুরু করলেন। আমি কিছুটা দূরত্ব বজায় রেখে তার পেছনে চললাম। মার্কেটের ভেতর দিয়ে কয়েকটা করিডোর পার হয়ে তিনি আমাকে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে এলেন। তারপর দেয়ালের সঙ্গে লাগানো একটা লোহার দরজা খুললেন। ভেতরে একটা ছোট্ট ঘর। তিনি দরজা বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেললেন। এখন অন্তত কিছুক্ষণের জন্য নিরাপদ। আমি এবার দৃঢ় গলায় বললাম, আপনি কে? মহিলা ধীরে ধীরে আমার দিকে তাকালেন। আমার নাম শায়লা। প্রায় ২০ বছর আগে আমি তোমার মায়ের সঙ্গে একই তদন্তে কাজ করতাম। আমার বুকের ভেতর যেন বজ্রপাত হলো। তাহলে আপনি সব জানেন? তিনি মাথা নাড়লেন। সব না, কিন্তু যতটুকু জানি সেটা তোমার জীবন পাল্টে দেওয়ার জন্যই যথেষ্ট। আমি ব্যাগ থেকে খামটা বের করে তার সামনে ধরলাম। এটার কথা কি আপনি জানতেন? খামটা দেখেই তার মুখের রং বদলে গেল। তাহলে নাসরিন আপা সত্যি এটা তোমার জন্য রেখে গিয়েছিলেন? আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি আমার মায়ের নাম জানেন? শায়লা দীর্ঘশ্বাস ফেললেন। তোমার মা শুধু একজন সৎ মানুষ ছিলেন না, তিনি এমন একটা দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছিলেন যার সঙ্গে শুধু তোমার অফিস নয়, দেশের আরও অনেক প্রভাবশালী মানুষ জড়িত ছিল। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। তিনি আবার বললেন, তুমি যে মিস্টার ইয়াসিনকে শুধু একজন নিষ্ঠুর বস ভাবছ, সে আসলে পুরো খেলাটার মাত্র একটা গুটি। আমি হতবাক হয়ে গেলাম। মানে? শায়লা ধীরে ধীরে বললেন, তারও ওপরে এমন একজন আছে যার আদেশ ছাড়া ইয়াসিন একটা কাগজেও স্বাক্ষর করে না। সেই মানুষটাকে সবাই শুধু একটা নামেই চেনে, চেয়ারম্যান। কিন্তু আজ পর্যন্ত কেউ তার আসল পরিচয় জানতে পারেনি। কথাটা শেষ হতেই আমার মোবাইল ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। অবন্তী, আমি আরিফ বলছি। আমার শরীর কেঁপে উঠল। মায়ের চিঠিতে লেখা সেই মানুষ অবশেষে নিজেই আমাকে ফোন করেছে। কিন্তু আরিফের পরের কথাটা শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তুমি যে মহিলার সঙ্গে এখন আছো, তার কাছ থেকে এখনই বেরিয়ে যাও, এক্ষুনি। কারণ শায়লা আমাদের দলে নেই, সে চেয়ারম্যানের লোক। আরিফের শেষ কথাটা কানে আসতেই আমার শরীর যেন জমে গেল। ফোনের ওপাশে তার কণ্ঠে এমন এক তাড়াহুড়ো ছিল যা অভিনয় হওয়ার কোনো সুযোগই নেই। সে আবার বলল, অবন্তী, আমার কথা মন দিয়ে শোনো।
তুমি যদি বাঁচতে চাও তাহলে ওই ঘর থেকে এখনই বেরিয়ে যাও। শায়লা তোমাকে সাহায্য করার জন্য নয়, তোমাকে আটকে রাখার জন্য সেখানে আছে। আমি ধীরে ধীরে চোখ তুলে শায়লার দিকে তাকালাম। কয়েক মুহূর্ত আগেও যে মহিলাকে আমার মায়ের সহকর্মী বলে বিশ্বাস করতে শুরু করেছিলাম, এখন তার প্রতিটি অভিব্যক্তি নতুন করে সন্দেহ জাগাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি আমার মুখের পরিবর্তিত ভাব দেখে একটুও বিচলিত হলেন না, বরং শান্ত গলায় বললেন, আরিফ তোমাকে কি বলল? নিশ্চয়ই বলেছি আমাকে বিশ্বাস করতে না, তাই তো? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি তো স্পিকারে কথা বলিনি, তাহলে তিনি কিভাবে বুঝলেন? আমি কোনো উত্তর দিলাম না, শুধু ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। শায়লা ধীরে ধীরে একটা চেয়ারে বসলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম সে এমনটাই করবে, কারণ সে কাউকে বিশ্বাস করে না, এমনকি নিজেকেও না। ওপাশ থেকে আবার আরিফের কণ্ঠ ভেসে এলো, অবন্তী, ওর কোনো কথায় কান দিও না। দরজায় বাঁ পাশে একটা সরু করিডোর আছে, সোজা বেরিয়ে গেলে একটা লোহার সিঁড়ি দেখতে পাবে। নিচে নেমে ডান দিকে চলে এসো, আমি কাছেই আছি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু মাথার ভেতর যেন ঝড় বইছে। একজন বলছে পালাও, আর একজন বলছে থামো। দুজনেই দাবি করছে তারা আমার মায়ের পরিচিত মানুষ। ঠিক তখনই শায়লা টেবিলের ড্রয়ার খুলে একটা পুরনো ছবি বের করলেন। ছবিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা দেখো। আমি ছবিটা হাতে নিতে নিঃশ্বাস আটকে গেল। ছবিতে আমার মা, অনেক কম বয়সী। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন তরুণী। সেই তরুণী আর কেউ নন, শায়লা। ছবির পেছনে মায়ের হাতে লেখা, সত্যের পথে একসঙ্গে, নাসরিন ও শায়লা। আমার আঙ্গুল কেঁপে উঠল। শায়লা মৃদুস্বরে বললেন, এবার বলো, আমি কি মিথ্যা বলেছি? আমি উত্তর দেওয়ার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ প্রায় চিৎকার করে উঠল, ছবিটা দেখিয়ে তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে। ও জানে তোমার মা ওর সঙ্গে কাজ করতেন, কিন্তু সে বলবে না পরে কি ঘটেছিল। আমি হতবাক হয়ে গেলাম। পরে কি ঘটেছিল? আমি অজান্তেই প্রশ্ন করে ফেললাম। শায়লার চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া নেমে এলো। তোমার মা সত্য জানার পর আমাদের দল ভেঙে যায়, কারণ আমাদের ভেতরেই একজন বিশ্বাসঘাতক ছিল। আমরা কেউ জানতাম না সে কার হয়ে কাজ করছে। কিন্তু সেই ঘটনার পর থেকে আরিফ সবাইকে সন্দেহ করতে শুরু করে, এমনকি আমাকেও। ফোনের ওপাশ থেকে আরিফ এবার শান্ত গলায় বলল, ও অর্ধেক সত্য বলছে, বাকি অর্ধেক বলছে না। বিশ্বাসঘাতক কে ছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি আর সহ্য করতে পারছিলাম না। তোমরা দুজনই শুধু একে অপরকে দোষ দিচ্ছ, কিন্তু সত্যটা কি? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আরিফ বলল, সত্য জানতে চাইলে এক্ষুনি নিচে চলে এসো। আমি তোমাকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পর সিদ্ধান্ত তুমি নিজেই নেবে। আমি শায়লার দিকে তাকালাম। তিনি কোনো বাধা দিলেন না। তিনি শুধু বললেন, যাও, কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যাও। তিনি টেবিলের উপর একটা ছোট ধাতব বাক্স রাখলেন। এর ভেতরে তোমার মায়ের রেখে যাওয়া দ্বিতীয় চাবি আছে। প্রথম চাবি দিয়ে তুমি শুধু নিরাপদ আমানতের দরজা খুলতে পারবে, কিন্তু ভেতরের মূল নথির কক্ষ খুলবে এই চাবি। আমি বিস্ময়ে বাক্সটার দিকে তাকিয়ে রইলাম। মা আমাকে এটার কথা কখনো বলেননি, বলতে পারেননি। শায়লা শান্তভাবে উত্তর দিলেন, কারণ তিনি জানতেন যত কম মানুষ জানবে তত বেশি নিরাপদ থাকবে। আমি ধীরে ধীরে বাক্সটা ব্যাগে রেখে দরজার দিকে এগোলাম। বেরিয়ে যাওয়ার সময় শায়লা শুধু একটা কথা বললেন, অবন্তী, মানুষকে কথায় নয়, কাজে বিচার করবে। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। করিডোরটা অন্ধকার, দেয়ালে প্লাস্টার খসে পড়েছে, দূরে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ফোনটা এখনো কানে। আরিফ বলল, সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ। নিচে নেমে ডান দিকে তাকাও। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে একজন লম্বা মানুষ, মুখে দাড়ি, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তার দৃষ্টিতে অদ্ভুত দৃঢ়তা। আমি কাছে যেতে সে ফোনটা কেটে দিল। আমি আরিফ। আমি কয়েক মুহূর্ত চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটার নাম আমি প্রথম শুনেছিলাম মায়ের লেখা চিঠিতে, আর আজ সে আমার সামনে দাঁড়িয়ে। আরিফ পকেট থেকে একটা পুরনো চামড়ার মানিব্যাগ বের করলো। ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ আমার হাতে দিল। এটা তোমার মা আমাকে দিয়েছিলেন, বলেছিলেন যদি কোনোদিন তিনি নিজের হাতে তোমার কাছে পৌঁছে দিতে না পারেন তাহলে যেন আমিই দিই। আমি কাগজটা খুলতেই চোখ ভিজে উঠল। এটা আমার মায়ের ছোটবেলার একটা ছবি।
ছবির পিছনে মায়ের লেখা, যদি অবন্তী কোনোদিন সত্যের পথে হাঁটে তাহলে তাকে একা ছেড়ে দিও না। আমি মাথা তুলে আরিফের দিকে তাকালাম। সে বলল, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম, সেই কথা রাখতে ফিরে এসেছি। কিন্তু আমাদের হাতে সময় খুব কম, কারণ চেয়ারম্যান জেনে গেছে তুমি বেঁচে আছো এবং নথির খোঁজে নেমেছ। আমি বিস্ময়ে বললাম, তাহলে এখন কি করব? আরিফ গাড়ির দরজা খুলে বলল, আজ রাতে আমরা নিরাপদ আমানতে যাব। সেখানে যা আছে সেটা যদি আমরা আগে উদ্ধার করতে পারি তাহলে খেলা ঘুরে যাবে। কিন্তু যদি চেয়ারম্যানের লোকজন আগেই পৌঁছে যায় তাহলে শুধু প্রমাণই হারাবে না, তোমার মায়ের মৃত্যুর আসল রহস্য চিরদিনের জন্য অন্ধকারে চাপা পড়ে যাবে। আরিফ গাড়ির ইঞ্জিন চালু করতেই চারপাশের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। রাত তখন গভীর হতে শুরু করেছে। শহরের ব্যস্ত সড়ক পেছনে ফেলে আমরা ধীরে ধীরে পুরনো বাণিজ্যিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছি। জানালার বাইরে একটার পর একটা ভবন পেছনে সরে যাচ্ছে, কিন্তু আমার মাথার ভেতরে যেন সময় থেমে আছে। কয়েক ঘন্টার মধ্যেই আমার পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। সকালে আমি ছিলাম একজন চাকরিজীবী যে মায়ের মৃত্যুর শোক নিয়ে অফিসে গিয়েছিল, আর এখন আমি এমন এক সত্যের পেছনে ছুটছি যার জন্য মানুষ বছরের পর বছরে লুকিয়ে থেকেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি প্রাণও হারিয়েছে। গাড়ির ভেতরে দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। শুধু ইঞ্জিনের মৃদু শব্দ আর কাছে পড়তে থাকা বৃষ্টির ফোঁটার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অবশেষে আমি নীরবতা ভেঙে বললাম, আমার একটা প্রশ্নের উত্তর চাই। মা কি সত্যিই স্বাভাবিকভাবে মারা গেছেন? প্রশ্নটা শুনে আরিফের হাত স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে উঠল। কয়েক মুহূর্ত চুপ থেকে সে ধীরে ধীরে বলল, আমি এই প্রশ্নটার উত্তর অনেক বছর ধরে নিজের কাছেও খুঁজছি। তোমার মায়ের মৃত্যুর সরকারি কারণ এক জিনিস, কিন্তু আমি বিশ্বাস করি তার মৃত্যু কখনোই শুধু একটা দুর্ঘটনা ছিল না। কারণ মৃত্যুর আগের সপ্তাহে তিনি আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, আরিফ, ওরা আবার নড়েচড়ে বসেছে। যদি আমার কিছু হয় অবন্তীকে একা ছেড়ে দিস না। তখন আমি বুঝিনি কথাগুলোর ভেতরে এত বড় সতর্কবার্তা লুকিয়েছিল। আমি চুপ করে গেলাম। বুকের ভেতরে কেমন একটা শূন্যতা তৈরি হলো। মা শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে রক্ষা করার চেষ্টা করেছেন, অথচ আমি কিছুই জানতাম না। আরিফ আবার বলল, তোমার মা কখনো নিজের জন্য ভয় পেতেন না। তিনি শুধু একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, তুমি। তিনি জানতেন একদিন না একদিন এই নথিগুলোর খোঁজ আবার শুরু হবে। তাই তিনি সবকিছু এমনভাবে লুকিয়ে রেখেছিলেন যেন কেউ সহজে খুঁজে না পায়। আমি ব্যাগের ভেতরে রাখা দুটি চাবির দিকে তাকালাম। ছোট্ট ধাতব টুকরো দুটো দেখতে সাধারণ হলেও আজ বুঝতে পারছি এগুলোর ওজন কয়েক কোটি টাকার থেকেও বেশি। কারণ এগুলোর সঙ্গে জড়িয়ে আছে সত্য, ন্যায় বিচার আর অসংখ্য মানুষের ভবিষ্যৎ। গাড়িটা শহরের এক পুরনো ব্যাংকের সামনে এসে থামল। চারপাশে অন্য সব ভবন আধুনিক হলেও এই ব্যাংকটা যেন অন্য এক সময়ের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। উঁচু লোহার গেট, পুরো দেয়াল আর পুরনো পাথরের স্তম্ভ দেখে মনে হচ্ছিল বহু দশক আগে তৈরি করা হয়েছে। ব্যাংকের মূল ভবনের ভেতরে কোনো আলো নেই। আমি অবাক হয়ে বললাম, এত রাতে এখানে কেন এসেছি? ব্যাংক তো বন্ধ। আরিফ শান্ত গলায় উত্তর দিল, যে আমানতের খোঁজে আমরা এসেছি সেটা সাধারণ গ্রাহকদের জন্য নয়। এটা পুরনো নিরাপত্তা ভোল্ট। খুব কম মানুষের অস্তিত্ব জানে। তোমার মা বহু বছর আগে বিশেষ অনুমতিতে এটা ব্যবহার করেছিলেন। কথাটা শেষ করে সে ভবনের পাশে পথ ধরে হাঁটতে শুরু করলো। আমিও তার পিছু নিলাম। পেছনের দিকে গিয়ে দেখি ছোট্ট একটা লোহার দরজা। বাইরে কোনো নাম লেখা নেই। আরিফ চারদিকে একবার তাকিয়ে দরজায় 3বার ধীরে ধীরে টোকা দিল। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে তালা খোলার শব্দ এলো। দরজা খোলেন বয়স্ক একজন নিরাপত্তা রক্ষী। তিনি প্রথমে আরিফের দিকে তাকালেন, তারপর আমার দিকে। হঠাৎ আমার মুখ দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি খুব আস্তে বললেন, আপনি নাসরিন ম্যাডামের মেয়ে? আমি মাথা নাড়তে লোকটা দীর্ঘশ্বাস ফেললেন। আপনার মায়ের মতো সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তিনি বলেছিলেন, যদি কোনোদিন আমার মেয়ে এখানে আসে তাহলে যেন কোনো প্রশ্ন না করি। তিনি দরজাটা পুরো খুলে দিলেন, ভেতরে যান, কিন্তু দ্রুত কাজ শেষ করবেন। আজ সন্ধ্যার পর থেকে কয়েকজন অচেনা লোক এই এলাকায় ঘোরাঘুরি করছে। আমরা একটা সরু সিঁড়ি বেয়ে অনেক নিচে নেমে গেলাম। যত নিচে নামছি বাতাস তত ঠান্ডা হয়ে আছে। অবশেষে একটা বিশাল ইস্পাতের দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজার মাঝখানে পুরনো ধাঁচের তালা। আমি ব্যাগ থেকে প্রথম চাবিটা বের করলাম। হাত কাঁপছিল। চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরাতেই ভারী শব্দ করে প্রথম লক খুলে গেল। কিন্তু দরজা খুলল না। আরিফ বলল,
এবার দ্বিতীয় চাবি। আমি শায়লার দেওয়া ধাতব বাক্স খুলে দ্বিতীয় চাবিটা বের করলাম। মুহূর্তের মধ্যেই শায়লার কথা মনে পড়ল। সে কি সত্যি শত্রু, নাকি আরিফই ভুল বলছে? মাথার ভেতরে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবুও চাবিটা দ্বিতীয় তলায় ঢুকিয়েই ঘোরাতে একটা মৃদু ক্লিক শব্দ হলো। বিশাল দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকতে আমি বিস্ময়ে থমকে দাঁড়ালাম। ছোট্ট একটা ঘর, চারিদিকে ধাতব দাগ, মাঝখানে একটা মাত্র লকার। লকারের গায়ে লেখা ৩১৭, ঠিক সেই নম্বর যেটা মায়ের চিঠিতে ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে লকার খুললাম। ভেতরে কয়েকটা মোটা ফাইল, কিছু পুরনো হার্ড ডিস্ক, একটা ডায়েরি আর সিল করা ছোট্ট কাঠের বাক্স। ডায়েরিটার মলাটে মায়ের হাতে লেখা। যদি এই ডায়েরি অবন্তীর হাতে পৌঁছায়, তাহলে বুঝবো সত্য এখনো বেঁচে আছে। আমার চোখ ভিজে উঠল। আমি ডায়েরিটা বুকে চেপে ধরলাম, আর এই ফাইলগুলো দ্রুত ব্যাগে ভরতে লাগলো। সে বলল, এখানে দাঁড়িয়ে পড়ার সময় নেই, আগে এগুলো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক তখনই আমার নজর পড়ল কাঠের বাক্সটার দিকে। বাক্সের ঢাকনায় অদ্ভুত একটা প্রতীক আঁকা। আমি সেটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো পেন ড্রাইভ আর একটি সাদা খাম। খামের উপর মাত্র 4টি শব্দ লেখা, চেয়ারম্যানের আসল পরিচয়। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। এতদিন যার কথা শুনে শুনে এসেছি, তার পরিচয় হয়তো এই খামের ভেতরে লুকিয়ে আছে। আমি খামটা খুলতে যাব, ঠিক সেই মুহূর্তে পুরো ভোল্টের ভিতর হঠাৎ কর্কশ শব্দে বিপদ সংকেত বেজে উঠল। লাল আলো জ্বলে উঠল চারদিকে। আরিফ এক ঝটকায় আমার হাত চেপে ধরে বলল, দেরি হয়ে গেছে, কেউ আমাদের এখানে ঢোকার খবর পেয়ে গেছে। ঠিক তখনই ভোল্টের বাইরের ভারী দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ শোনা গেল। কেউ একজন বাইরে থেকে গর্জে উঠল, দরজা খুলে দাও, নইলে আমরা বিস্ফোরক ব্যবহার করব। আমি আর আরিফ একে অপরের দিকে তাকিয়ে বুঝে গেলাম, সত্যকে বাঁচাতে হলে এখন শুধু প্রমাণ নয়, নিজেদের জীবনও রক্ষা করতে হবে। ভোল্টের বাইরে একের পর এক প্রচণ্ড আঘাত পড়ছে। ভারী ইস্পাতের দরজাটা প্রতিবার কেঁপে উঠছে, আর সেই কম্পন পুরো ঘরের ভেতরেই ছড়িয়ে পড়ছে। লাল সতর্কবাতির আলোয় চারপাশের দেয়ালগুলো রক্তের মতো লাল হয়ে উঠেছে। আমি শক্ত করে মায়ের ডায়েরিটা বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছি, অন্য হাতে সেই সিল করা খাম, যার উপর লেখা চেয়ারম্যানের আসল পরিচয়। এতদিন ধরে যে নামটা শুধু ছায়ার মতো আমাদের পিছু নিয়েছে, তার মুখোশ হয়তো এই খামের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু এখন সেটা খোলার সময় নেই। দরজার ওপাশে যারা দাঁড়িয়ে আছে, তারা এই নথিগুলোর জন্য যে কোনো কিছুই করতে পারে। আরিফ আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে দ্রুত ভোল্টের চারিদিকে তাকিয়ে একটা পুরনো বৈদ্যুতিক নিয়ন্ত্রণ প্যানেলের সামনে গিয়ে দাঁড়ালো। কয়েকটা সুইচ একসঙ্গে চাপতেই ভোল্টের পেছনের দেয়াল থেকে ভারী যান্ত্রিক শব্দ ভেসে এলো। আমি বিস্ময়ে তাকিয়ে দেখি, লোহার তাকের আড়ালে ধীরে ধীরে একটা গোপন দরজা খুলে যাচ্ছে। এতক্ষণে আমি বুঝতেই পারিনি এই ভোল্টের আর একটা বের হওয়ার পথ আছে। আরিফ আমার দিকে তাকিয়ে বলল, তোমার মা সবসময় বিকল্প পথ তৈরি করে রাখতেন। তিনি জানতেন একদিন না একদিন এই জায়গা ফাঁস হয়ে যাবে, তাই মূল দরজা দিয়ে নয়, এই পথ দিয়ে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন। আমি আর কোনো প্রশ্ন করলাম না। ব্যাগের ভেতরে ফাইল, হার্ড ডিস্ক, ডায়রিয়ার খাম গুছিয়ে নিয়ে তার পিছু নিলাম। গোপন পথটা খুব সরু, স্যাঁতসেঁতে দেয়ালে শ্যাওলা জমে আছে। অনেকদিন ধরে কেউ এখানে হাঁটেনি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাতাসে পুরনো কাগজ আর ধুলোর গন্ধ। আমরা দ্রুত হাঁটছি, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ যেন সময়ের সঙ্গে লড়াই। পেছন থেকে ধাতব বিস্ফোরণের মতো একটা বিকট শব্দ শোনা গেল। আমি থমকে দাঁড়াতেই আরিফ বলল, ওরা মূল দরজায় বিস্ফোরক ব্যবহার করেছে, এখন আর এক সেকেন্ডও নষ্ট করা যাবে না। গোপন পথের শেষ মাথায় একটা সরু লোহার সিঁড়ি। ওপরে উঠে একটা পরিত্যক্ত গোদাম ঘরের ভেতরে বেরিয়ে এলাম। চারিদিকে ভাঙা কাঠের বাক্স, মরিচা ধরা যন্ত্রপাতি আর অন্ধকার। বাইরে বৃষ্টি তখন আরও বেড়েছে। দূরে পুলিশের সাইরেনের মতো শব্দ শোনা গেলেও আরিফ মাথা নাড়ল। ওরা পুলিশ নয়, ওদের নিজের নিরাপত্তা দলের গাড়ি। তারা পুলিশের সাইরেন ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত বড় একটা চক্র, শুধু দুর্নীতি নয়, তারা আইনকেও নিজেদের সুবিধা মতো ব্যবহার করছে। আমরা গোদামের পেছনের দরজাতে বেরোতেই একটা কালো মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি বিস্মিত হয়ে বললাম, এটা এখানে এলো কিভাবে? আরিফ হালকা হাসল। আমি কখনো একটা পথের উপর ভরসা করি না। সে আমাকে হেলমেট দিল, শক্ত করে ধরে বসো। আজ রাতটা যদি পার করে দিতে পারি,
তাহলে আগামীকাল ওদের খেলা বদলে যাবে। মোটরসাইকেলটা অন্ধকার রাস্তা চিরে দ্রুত এগিয়ে চলল। বৃষ্টির পানি মুখে এসে লাগছে, কিন্তু আমি শুধু ব্যাগটা শক্ত করে ধরে রেখেছি। মনে হচ্ছিল ব্যাগের ভেতরে শুধু কিছু নথি নয়, অসংখ্য মানুষের লুকিয়ে থাকা সত্য গ্রহণ করছি। প্রায় ২০ মিনিট পর আমরা শহরের প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটার বাইরের দেয়ালে রং উঠে গেছে, জানালাগুলো কাঠের। বাইরে থেকে দেখে মনে হয় বহু বছর ধরে কেউ এখানে থাকে না। আরিফ দরজায় বিশেষ ছন্দে ৩ বার টোকা দিল। কয়েক সেকেন্ড পর দরজা খুলেন সাদা চুলের এক বৃদ্ধা। তিনি প্রথমে আরিফের দিকে তাকালেন, তারপর আমার দিকে। আমার মুখ দেখেই তার চোখ ভিজে উঠল। তিনি কাপা গলায় বললেন, হুবহু নার্সিনের মতো দেখতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আপনি আমার মাকে চিনতেন? বৃদ্ধা মৃদু হাসলেন। শুধু চিনতাম না, তোমার জন্মের দিন আমি হাসপাতালেও ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এতদিন ধরে আমি ভেবেছিলাম মায়ের অতীত খুব সাধারণ ছিল, অথচ একের পর এক মানুষ সামনে এসে প্রমাণ করছে তার জীবন ছিল রহস্যে ভরা। ভেতরে ঢুকতেই বুঝলাম বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়েছিল, ভেতরটা ততটা নয়। একটা ঘরের দেয়াল জুড়ে পুরনো মানচিত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি, কিছু সংবাদপত্রের কাটিং আর অসংখ্য নোট ঝুলছে। মাঝখানে বড় একটা টেবিল, সেখানে আগে থেকে কয়েকটা ল্যাপটপ চালু ছিল। আমি অবাক হয়ে বললাম, এগুলো কি? আরিফ উত্তর দিল, এটাই আমাদের নিরাপদ ঘাঁটি। অনেক বছর ধরে আমরা চেয়ারম্যানের নেটওয়ার্কের ওপর নজর রাখছি। আমি ধীরে ধীরে ব্যাগ থেকে মায়ের ডায়েরি বের করলাম। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। ডায়েরির প্রথম পাতাটা খুলতেই একটা ছোট্ট ভাঁজ করা চিঠি মেঝেতে পড়ে গেল। আমি সেটা তুলে খুললাম। মায়ের হাতে লেখা, অবন্তী, তুই যদি এই ডায়েরি খুলে থাকিস তাহলে বুঝবো তুই সত্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছিস। কিন্তু মনে রাখিস, সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরে নয়, সে তোদের খুব কাছেই আছে। সে এমন একজন যাকে দেখলে তুই কখনো সন্দেহ করবি না। যেদিন চেয়ারম্যানের পরিচয় জানবি, সেদিন আগে নিজের চারপাশে তাকাবি, কারণ বিশ্বাসঘাতক সবসময় শত্রুর পোশাক পরে আসে না। চিঠিটা পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই টেবিলের উপর রাখা একটি ল্যাপটপে জরুরি সংকেত ভেসে উঠল। আরিফ দ্রুত স্ক্রিনের দিকে ঝুঁকল। তার মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে ধীরে ধীরে স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আজ রাতে ব্যাংকের ভোল্টে ঢোকা ২ জন মানুষের সিসিটিভি ছবি, আমি আর আরিফ। কিন্তু ছবির নিচে যে নামটা লেখা ছিল, সেটা দেখে আমার বুক কেঁপে উঠল। তথ্যদাতা শায়লা। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃদ্ধা মহিলা খুব শান্ত গলায় বললেন, না, এটা দেখে সিদ্ধান্ত নিও না, কারণ এই ছবিটাই প্রমাণ করে শায়লা হয়তো এখনো আমাদের পক্ষে আছে। বৃদ্ধা মহিলার কথায় ঘরের ভেতর নেমে আসা নীরবতা আরো গভীর হয়ে গেল। সবাই একসঙ্গে তার দিকে তাকিয়ে রইল। আরিফ ধীরে ধীরে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে বলল, আপনি কি বলতে চাইছেন? তথ্যদাতা হিসেবে শায়লার নাম দেখাচ্ছে, আর আপনি বলছেন সে আমাদের পক্ষে থাকতে পারে? বৃদ্ধা চেয়ারের পিঠে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর খুব ধীর গলায় বললেন, চেয়ারম্যানের সংগঠনে যারা বহু বছর কাজ করেছে তারা সবাই জানে ওরা কখনো আসল তথ্যদাতার নাম প্রকাশ করে না। ওরা ইচ্ছে করে অন্য কারো নাম সামনে আনে, যাতে নিজেদের লোককে আড়াল করা যায় আর নির্দোষ মানুষকে সন্দেহের মধ্যে ফেলা যায়। আমি নিশ্চিত এই তথ্যটা শায়লা পাঠায়নি, বরং কেউ চেয়েছে তোমরা শায়লাকে বিশ্বাস না করো। আমি চুপচাপ দাঁড়িয়ে সব কথাই শুনছিলাম। গত কয়েক ঘন্টায় এত মানুষ, এত তথ্য আর এত সন্দেহের মধ্যে পড়েছি যে এখন কাউকে সম্পূর্ণ বিশ্বাস করার সাহস আর নেই। মায়ের লেখা চিঠির লাইনগুলো বারবার কানে বাজছে, বিশ্বাসঘাতক সবসময় শত্রুর পোশাক পরে আসে না। আমি ব্যাগ থেকে সেই সিল করা খামটা বের করলাম, যার উপর লেখা ছিল চেয়ারম্যানের আসল পরিচয়। এতক্ষণ পর্যন্ত আমরা সেটা খুলিনি। হয়তো এই খামের ভেতরেই এমন কিছু আছে যা সব প্রশ্নের উত্তর বদলে দেবে। আমি খামটা টেবিলের উপর রাখতে ঘরের সবাই নিঃশব্দের কাছে এগিয়ে এলো। আরিফ খুব সাবধানে খামটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা ছবি, কিছু নথি আর একটি ছোট্ট মেমোরি কার্ড। প্রথম ছবিটা হাতে নিয়ে আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম। ছবিতে দেখা যাচ্ছে একটা বড় সম্মেলন কক্ষ। সেখানে অনেক প্রভাবশালী মানুষ বসে আছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন মিস্টার ইয়াসিন। কিন্তু আমার দৃষ্টি আটকে গেল তার ডান পাশে বসে থাকা একজন মানুষের ওপর।
মুখটা অদ্ভুতভাবে পরিচিত লাগছে, অথচ মনে করতে পারছি না কোথায় দেখেছি। ছবির পেছনে মায়ের হাতে লেখা, যে মানুষকে সবাই সমাজসেবক বলে চেনে সেই মানুষই ছায়ার আড়ালে সাম্রাজ্য চালায়। আরিফ ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, আপনি ওনাকে চেনেন? সে মাথা নাড়ল, চিনি, কিন্তু এই মানুষটা চেয়ারম্যান হতে পারে সেটা কখনো ভাবিনি। আমার ধৈর্য ভেঙে যাচ্ছিল। কে উনি? আরিফ উত্তর দেওয়ার আগে বৃদ্ধা বললেন, এখন নাম বললে লাভ হবে না, আগে পুরো নথিগুলো দেখতে হবে। শুধু একটা ছবি আদালতে কিছুই প্রমাণ করতে পারবে না। আমি মেমোরি কার্ডটা ল্যাপটপে লাগালাম। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে অনেকগুলো ফোল্ডার দেখা গেল, প্রত্যেকটার নাম আলাদা। কোথাও অর্থ লেনদেনের হিসাব, কোথাও ভুয়া কোম্পানির তালিকা, কোথাও আবার গোপন বৈঠকের ভিডিও। কিন্তু একটা ফোল্ডারের নাম দেখে আমার বুক ধক করে উঠল, নাসরিন। আমি কাপা হাতে সেটা খুললাম। ভেতরে মাত্র একটি ভিডিও চালু হতেই পর্দায় আমার মায়ের মুখ ভেসে উঠল। তিনি একটি ঘরের ভেতরে বসে আছেন, মুখে ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, যদি এই ভিডিও কেউ দেখে তার মানে আমি হয়তো আর বেঁচে নেই। আমি যে নথিগুলো সংগ্রহ করেছি সেগুলোর জন্য আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাই না সত্য আমার সঙ্গে মরে যাক। তাই সব প্রমাণ আমি আলাদা আলাদা করে জায়গায় রেখে দিয়েছি। অবন্তী, যদি তুই এই ভিডিও দেখে থাকিস তাহলে একটা কথা মনে রাখিস, তোর বস মিস্টার ইয়াসিন অপরাধী, কিন্তু সে মূল পরিকল্পনাকারী নয়। সে শুধু আদেশ পালন করে। আসল মানুষটা সবসময় পর্দার আড়ালে থাকে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। মা আবার বললেন, চেয়ারম্যানের পরিচয় জানার জন্য কোনো নথির দরকার হবে না। তার সবচেয়ে বড় দুর্বলতা তার অহংকার। সে বিশ্বাস করে কেউ কোনোদিন তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তাই সে প্রতি বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিজের সবচেয়ে বিশ্বস্ত লোকদের নিয়ে গোপন বৈঠক করে। সে বৈঠকের রেকর্ডই ওদের শেষ করে দিতে পারে। ভিডিও হঠাৎ শেষ হয়ে গেল। ঘরের ভিতর কোনো আর কথা বলল না। কয়েক মুহূর্ত পর আরিফ গভীর স্বরে বলল, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। আমি তার দিকে তাকালাম। সে দ্রুত ক্যালেন্ডার খুলে তারিখ দেখল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আগামীকাল রাত। আমার বুক কেঁপে উঠল। মানে আমাদের হাতে মাত্র একদিন? আরিফ মাথা নাড়ল, হ্যাঁ। যদি আগামীকালের বৈঠকের রেকর্ড আমরা সংগ্রহ করতে পারি তাহলে শুধু ইয়াসিন নয়, পুরো চক্রের বিরুদ্ধে এমন প্রমাণ পাব যা তারা কোনোভাবে অস্বীকার করতে পারবে না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, চোখের জল মুছে বললাম, তাহলে পালিয়ে বেড়ানোর সময় শেষ। এবার ওদের বাড়িতে গিয়ে সত্য তুলে আনব। ঠিক তখনই টেবিলের ওপর রাখা আরিফের ফোনটা বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে মুখ শক্ত করে ফেলল। কলটি এসেছে মিস্টার ইয়াসিনের ব্যক্তিগত নম্বর থেকে। আরিফ কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, এটা কোনো সাধারণ ফোন নয়। ইয়াসিন কখনো সরাসরি ফোন করে না। সে যখন নিজে ফোন করে তখন বুঝতে হবে তার হাতে এমন কিছু আছে যেটা নিয়ে সে নিশ্চিত। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, ধরবেন? আরিফ একবার গভীর শ্বাস নিয়ে কলটি গ্রহণ করল, কিন্তু কিছু বলল না। ওপাশ থেকেও কয়েক সেকেন্ড কোনো শব্দ এলো না। তারপর ভেসে এলো সেই পরিচিত শান্ত কণ্ঠ, যে কণ্ঠ একদিন আমার চাকরি কেড়ে নিয়েছিল, আমার শোককে অবহেলা করেছিল। আরিফ, অনেকদিন পর কথা হচ্ছে। আমি জানতাম তুমি একদিন না একদিন আবার সামনে আসবে, শুধু ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসবে। আরিফ শান্ত স্বরে উত্তর দিল, আপনি ভুল করেছেন ইয়াসিন, আমি ফিরিনি। আমি শুধু একটা অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। ইয়াসিন হালকা হেসে বলল, অসমাপ্ত কাজ? তুমি এখনো সেই পুরনো নথিগুলোর পেছনে ছুটছ? এত বছরে তোমার অভ্যাস বদলায়নি। আরিফ কোনো উত্তর দিল না। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম সে শুধু কথা শুনছে না, প্রতিটি শব্দ বিশ্লেষণ করছে। হঠাৎ ইয়াসিন বলল, তোমার পাশে অবন্তী আছে তাই না? আমার বুকের ভেতর ধক করে উঠল। সে কিভাবে জানল? আরিফ এবার প্রথমবারের মতো কিছুটা কঠিন গলায় বলল, আপনি যা বলতে চান সরাসরি বলুন। ওপাশে আবারও হাসির শব্দ। আমি শুধু একটা প্রস্তাব দিতে চাই। অবন্তী যদি আজ রাতের মধ্যেই সব নথি আমার হাতে ফিরিয়ে দেয় তাহলে ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বরং ওকে আগের পদে ফিরিয়ে নেওয়া হবে, বেতনও দ্বিগুণ হবে। আমি চাই না একজন নির্দোষ মেয়ের জীবন নষ্ট হোক।
কথাগুলো শুনে আমার ভেতরে ঘৃণার ঢেউ উঠল। যে মানুষটা কয়েকদিন আগেও আমার মায়ের জানাজায় যাওয়াকে অপরাধ বলে চাকরি থেকে কেড়ে নিয়েছিল, আজ সেই মানুষই চাকরি ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। আমি আর চুপ থাকতে পারলাম না। আরিফের হাত থেকে ফোনটা নিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, মিস্টার ইয়াসিন, আপনার একটা অভ্যাস আমি খুব ভালো করে জানি। আপনি সব সময় মনে করেন প্রত্যেক মানুষের একটা দাম আছে। কেউ টাকায় বিক্রি হয়, কেউ পদে, কেউ ভয়ে। কিন্তু একটা জিনিস আপনি কখনো শেখেননি, সব মানুষ বিক্রি হয় না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ইয়াসিনের গলা বদলে গেল। অবন্তী, তুমি খুব বড় ভুল করছো। তুমি এখনো বুঝতে পারছো না তুমি কার বিরুদ্ধে দাঁড়িয়েছ। আমি উত্তর দিলাম, আমি খুব ভালো করেই জানি আমি কার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আর এবার আপনারাও জানতে পারবেন যাকে আপনারা দুর্বল ভাবতেন সে কত দূর যেতে পারে। আমি ফোনটা কেটে দিলাম। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বললেন, এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। আরিফ মাথা নাড়ল। হ্যাঁ, ওরা এখন নিশ্চিত নথিগুলো আমাদের কাছে আছে। এর মানে আগামীকালকের অনুষ্ঠানের আগেই ওরা শেষ চেষ্টা করবে। আমি টেবিলের উপর ছড়িয়ে থাকা নথিগুলোর দিকে তাকালাম। কয়েকটা ফাইল খুলতে একের পর এক ভুয়া প্রতিষ্ঠানের নাম, কোটি কোটি টাকার লেনদেন, অনুমোদনের নথি আর গোপন চুক্তির কপি চোখে পড়তে লাগলো। কিন্তু একটা পাতা এসে আমার হাত থেমে গেল। সেখানে লেখা বিশেষ তহবিল অনুমোদনকারী এম ইয়াসিন। চূড়ান্ত অনুমোদন সি। আমি ভ্রুকুচকে বললাম, এই সি কি চেয়ারম্যান? আরিফ উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এটাই ওদের নিয়ম, কখনো পুরো নাম লেখা হয় না। আমি পরের পাতাটা উল্টাতেই একটা মানচিত্র বেরিয়ে এলো। মানচিত্রে লাল কালি দিয়ে কয়েকটা জায়গা চিহ্নিত করা, তার মধ্যে একটা জায়গায় গোল দাগ। আমি জিজ্ঞেস করলাম, এটা কোথায়? বৃদ্ধা মহিলা কাছে এসে মানচিত্রটা ভালো করে দেখলেন। তারপর বিস্মিত গলায় বললেন, এটা তো প্রতিষ্ঠানের পুরনো গবেষণা ভবন। আরিফ যেন হঠাৎ কিছু মনে করতে পারল। ঠিক বলছেন, আগামীকালের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান সামনের অডিটোরিয়ামে হবে, কিন্তু গোপন বৈঠক সবসময়ও পুরনো ভবনেই হয়। আমি ধীরে ধীরে বললাম, তাহলে আমাদের ওখানেই ঢুকতে হবে। ঘরের সবাই আমার দিকে তাকালো। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, সেটা আত্মহত্যার মতো ঝুঁকিপূর্ণ। আমি দৃঢ়স্বরে বললাম, না, এতদিন আমরা শুধু পালিয়েছি, এবার ওদের নিজেদের জায়গায় গিয়ে সত্য বের করে আনব। ঠিক তখনই ঘরের দরজায় 3বার মৃদু টোকা পড়ল। সবাই একসঙ্গে চুপ হয়ে গেল। আরিফ ধীরে ধীরে কোমর থেকে একটা ছোট লাইসেন্সপ্রাপ্ত আত্মরক্ষার সরঞ্জাম বের করল এবং দরজার দিকে এগিয়ে গেল। কে? বাইরে থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। দরজা খোলো, আমি শায়লা। আমার বুক ধক করে উঠল। আরিফ আমার দিকে তাকালো, তার চোখে স্পষ্ট দ্বিধা। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে ধীরে ধীরে দরজার লক হলো। দরজা খুলতেই শায়লাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার কপাল ফেটে রক্ত ঝরছে, পোশাক কাদায় ভরা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি ভেতরে ঢুকে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালেন। তারপর কাপা গলায় বললেন, ওরা ওরা সব জেনে গেছে। আমি দ্রুত এগিয়ে গেলাম। কি হয়েছে? শায়লা কষ্ট করে বললেন, চেয়ারম্যান আগামীকালের বৈঠক বাতিল করেছে। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো, কিন্তু শায়লার পরের কথাটা শুনে আমাদের কারো মুখে আর কোনো কথা রইল না। তিনি বললেন, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল অনুষ্ঠানে হাজার মানুষের সামনে একজনকে হত্যা করবে। আর সেই মানুষটা হলো অবন্তী। বিশাল আয়োজন, শত শত আমন্ত্রিত অতিথি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পপতি, সমাজের প্রভাবশালী মানুষ আর অসংখ্য সংবাদকর্মীর উপস্থিতিতে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী যেন একটি উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে রক্তাক্ত এক ষড়যন্ত্র। চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছে হাজার মানুষের সামনে অবন্তীকে হত্যা করে এটাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখাবে, একই সঙ্গে ধ্বংস করে দেবে সব প্রমাণ, যাতে অতীতের কোনো ছায়া আর কোনোদিন ফিরে না আসে। কিন্তু সে জানে না আজকের মঞ্চে সে একা নয়, সত্য আজ তার সঙ্গে উপস্থিত হবে। সারা রাত কেউ ঘুমায়নি। নিরাপদ ঘাটির বড় টেবিলের চারপাশে বসে আমরা শেষবারের মতো পরিকল্পনা সাজিয়েছি। মায়ের ডায়েরি, হার্ড ডিস্ক, নথিপত্র, ভিডিও রেকর্ডিং আর ভুয়া প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব সবকিছুকে আলাদা আলাদা কপিতে সংরক্ষণ করা হয়েছে। যদি কোনো একটি নষ্ট হয়ে যায়, অন্যটি থেকে সত্য প্রমাণ করা যাবে। আরে পুরো ভবনের নকশা টেবিলের উপর ছড়িয়ে দিয়ে আমাদের প্রবেশ
ও বের হওয়ার সম্ভাব্য পথগুলো বুঝিয়ে দিল। শায়লা আগের দিনের আঘাত সত্ত্বেও বিশ্রাম নিতে রাজি হলো না। তার কপালে ব্যান্ডেজ বাঁধা, কিন্তু চোখে ভয়ের বদলে ছিল দৃঢ়তা। সে বলল, আজ যদি আমরা ব্যর্থ হই তাহলে আর কোনোদিন সুযোগ পাব না। আর কেউ নিজের জীবন নিয়ে ভাববে না, শুধু সত্যটা যেন মানুষের সামনে পৌঁছায় সেটাই মনে রাখবে। আমি মায়ের ডায়েরিটা শেষবারের মতো খুললাম। শেষ পাতায় একটা ছোট্ট বাক্য লেখা ছিল, যা আগে আমার চোখে পড়েনি। হয়তো পাতাগুলো একসঙ্গে লেগেছিল। সেখানে লেখা, প্রতিশোধ মানুষকে শান্তি দেয় না, কিন্তু ন্যায় বিচার দেয়। তাই রাগ নিয়ে নয়, সত্য নিয়ে লড়বি। লাইনগুলো পড়ে আমার বুকের ভেতর জমে থাকা আগুনটা যেন অন্য এক শক্তিতে বদলে গেল। এতদিন আমি শুধু ভাবছিলাম, যারা আমার জীবন ধ্বংস করেছে তাদের শেষ করব। কিন্তু এখন বুঝতে পারছি, তাদের ধ্বংস করাই আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো আর কোনো অবন্তী যেন এমন অন্যায়ের শিকার না হয়। সকাল 10টার দিকে আমরা আলাদা আলাদা পথে অনুষ্ঠান স্থলের দিকে রওনা দিলাম। আমার পরনে সাধারণ কর্মচারীদের মতোই পোশাক, গলায় পরিচয়পত্র ঝুলছে। অনেকদিন এই প্রতিষ্ঠানে কাজ করার কারণে ভবনের প্রতিটি করিডোর, প্রতিটি সিঁড়ি, প্রতিটি নিরাপত্তা চৌকি আমার চেনা। তাই ভেতরে ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। চারদিকে উৎসবের পরিবেশ। কেউ মঞ্চ সাজাচ্ছে, কেউ অতিথিদের বসার ব্যবস্থা করছে, কেউ আবার সংবাদ মাধ্যমের ক্যামেরা বসাতে ব্যস্ত। আমাকে দেখে কয়েকজন পুরনো সহকর্মী বিস্মিত হলে তাকালেও কেউ কিছু বলল না। হয়তো তারা ভেবেছে আমাকে আবার কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে সোজা প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে গেলাম। আরিফ ইতিমধ্যে নিরাপত্তা বিভাগের অস্থায়ী কর্মীর পরিচয়ে ভবনের অন্য প্রান্তে ঢুকে পড়েছে। শায়লা অতিথিদের তালিকা যাচাই করা দলের সঙ্গে মিশে গেছে। বৃদ্ধা মহিলা বাইরে একটি গাড়ির ভেতরে বসে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। আমাদের প্রত্যেকের কানে ছোট যোগাযোগ যন্ত্র লাগানো। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না আমরা একে অপরের সঙ্গে কথা বলছি। আরিফের কণ্ঠ ভেসে এলো, সবাই সতর্ক থাকো। ইয়াসিন তার অফিসে ঢুকেছে, কিন্তু চেয়ারম্যান এখনও আসেনি। আমি প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উঠে পুরনো নথি সংগ্রহণাগারের সামনে এসে দাঁড়ালাম। মায়ের মানচিত্রের লাল দাগ দেওয়া জায়গাটা এই কক্ষের ঠিক পেছনে। দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু আমি জানতাম জরুরি অবস্থার জন্য একটা গোপন প্রবেশপথ আছে। দেয়ালের পাশে রাখা অগ্নি নির্বাপন যন্ত্রটা সরাতে ছোট্ট একটা ডিজিটাল তালা চোখে পড়ল। বহু বছর আগে নিরাপত্তার নীতিমালা তৈরির সময় এই তালার কোড আমি নিবন্ধন করেছিলাম। আমি ধীরে ধীরে সংখ্যাগুলো চাপতেই তালা খুলে গেল। ভেতরে ঢুকে বুঝলাম জায়গাটা এখনো আগের মতোই আছে। ধুলোমাখা তাক, পুরনো ফাইল আর ভাঙা আসবাবের আড়ালে লুকিয়ে আছে একটা সরু সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা ছোট কক্ষ। কক্ষের মাঝখানে গোল টেবিল, চারপাশে চামড়ার চেয়ার, দেয়ালে শব্দ নিভরক আবরণ। এটাই সেই গোপন বৈঠকের ঘর, যেখানে বছরের পর বছর সব অবৈধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি দ্রুত টেবিলের নিচে ছোট্ট রেকর্ডিং যন্ত্র বসিয়ে দিলাম। আরিফের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় যন্ত্রটা ঝাড়বাতির ভেতরে লুকিয়ে রাখলাম। দুটোই চালু হতেই সব শব্দ সরাসরি বাইরে থাকা বৃদ্ধা মহিলার কম্পিউটারে পৌঁছাতে শুরু করলো। কাজ শেষ করে বেরিয়ে আসার মুহূর্তে করিডোরে পায়ের শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত পাশের পর্দার আড়ালে লুকিয়ে পড়লাম। দুজন লোক ভেতরে ঢুকলো। একজন মিস্টার ইয়াসিন, অন্যজনকে আমি আগে কখনো কাছ থেকে দেখিনি। মাঝবয়সী, পরিপাটি পোশাক, মুখে শান্ত হাসি। তাকে দেখলে যে কেউ সম্মান করবে। তিনি ঘরে ঢুকে বললেন, সব প্রস্তুত তো? ইয়াসিন মাথা নাড়ল। জি স্যার। মঞ্চের ডান পাশের আলোতে সামান্য পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সময় সেটি ভেঙে পড়বে। সবাই ভাববে এটা যান্ত্রিক ত্রুটি। লোকটি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, না, কোনো ভুল চলবে না। মেয়েটা বেঁচে থাকলে আমাদের এত বছরের পরিশ্রম শেষ হয়ে যাবে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। তাহলে শায়লার কথা সত্যি? আমাকে হত্যা করার পরিকল্পনা সত্যি করা হয়েছে। আমি নিঃশ্বাস আটকে তাদের কথা শুনতে থাকলাম। ইয়াসিন নিচু গলায় বলল, স্যার, একটা সমস্যা হয়েছে। ব্যাংকের ভোল থেকে কিছু নথি বেরিয়ে গেছে। লোকটি শান্ত গলায় উত্তর দিলেন, আমি জানি। তাহলে? তিনি মৃদু হেসে বললেন, ওদের কাছে যত নথি থাকুক, আদালতে পৌঁছানোর আগে যদি ওরা না থাকে, তাহলে নথিরও কোনো মূল্য থাকবে না। এই কথাটা শুনে আমার শরীর শীতল হয়ে গেল। ঠিক তখনই লোকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তার মুখটা পরিষ্কার দেখা গেল। আমি তাকে চিনে ফেললাম। এই মানুষটিই সেই সমাজসেবক, যিনি কয়েক মাস আগে মায়ের মৃত্যুর পর আমাদের বাড়িতে এসে সমবেদনা জানিয়েছিলেন।
তিনি আমার দিকে তাকিয়েছিলেন না, তবু আমার মনে হলো যেন তিনি সব জানেন। ঠিক সেই মুহূর্তে আমার কানের যোগাযোগ যন্ত্রে আরিফের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, অবন্তী, এখনই বেরিয়ে আসো। নিরাপত্তা বিভাগ পুরো ভবন তল্লাশি শুরু করেছে। কেউ একজন আমাদের পরিকল্পনার খবর দিয়ে দিয়েছে। আরিফের সতর্ক বার্তা কানে আসতেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। পর্দার আড়াল থেকে নিঃশব্দে বেরিয়ে গোপন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। করিডোরে তখন নিরাপত্তা কর্মীদের দ্রুত পায়ের শব্দ শোনা যাচ্ছে। তারা একের পর এক কক্ষ তল্লাশি করছে। আমি মাথা নিচু করে কর্মচারীদের ভিড়ে মিশে গেলাম। বাইরে থেকে কেউ বুঝতেই পারল না কয়েক সেকেন্ড আগেও আমি সেই গোপন বৈঠকের কক্ষে দাঁড়িয়েছিলাম। আমি নিচতলায় পৌঁছাতেই আরিফ আমার পাশে এসে দাঁড়ালো। তার মুখে উদ্বেগ স্পষ্ট। সে নিচু গলায় বলল, আমাদের পরিকল্পনা ফাঁস হয়েছে, কিন্তু রেকর্ডিং যন্ত্র দুটো এখনও চালু আছে। ওরা যদি বৈঠক শুরু করে তাহলে প্রতিটি কথা আমাদের কাছে পৌঁছে যাবে। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আজ আর পিছু হটার সুযোগ নেই। এতদূর ফিরে এসে গেলে মা কোনোদিন ন্যায় বিচার পাবে না। ঠিক দুপুর 12টায় অনুষ্ঠান শুরু হলো। বিশাল অডিটোরিয়াম অতিথিদের পূর্ণ। সামনের সারিতে শিল্পপতি, বিচারপতি, সাংবাদিক, সমাজের পরিচিত মুখ আর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আছেন। মঞ্চ জুড়ে আলো, ক্যামেরা আর করতালির শব্দ, যেন সবকিছুই নিখুঁত। অথচ এই ঝলমলে আয়োজনের আড়ালে লুকিয়ে আছে বহু বছরের পর বছর ধরে গড়ে ওঠা দুর্নীতির সাম্রাজ্য। কিছুক্ষণ পর ঘোষকের কণ্ঠ ভেসে এলো, এবার আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যানকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সবার করতালির মধ্যে চেয়ারম্যান মঞ্চে উঠলেন, মুখে আত্মবিশ্বাসী হাসি। তার কয়েক কদম পেছনে দাঁড়িয়ে আছে মিস্টার ইয়াসিন। দর্শকদের দিকে তাকিয়ে চেয়ারম্যান বলতে শুরু করলেন, একটি প্রতিষ্ঠান শুধু ভবন দিয়ে তৈরি হয় না, এটি তৈরি হয় সততা, বিশ্বাস আর মানুষের পরিশ্রম দিয়ে। তার মুখে সততা শব্দটা শুনে আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। ঠিক তখনই আরিফের কণ্ঠ কানে ভেসে এলো, রেকর্ডিং শুরু হয়েছে। ওদের গোপন বৈঠকের সব কথা আমাদের হাতে এসেছে। কিন্তু শুধু রেকর্ডিং যথেষ্ট নয়, পুরো হলের মানুষকে সত্য জানাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মঞ্চের ডান পাশে নিয়ন্ত্রক কক্ষ ছিল। সেখানে পৌঁছে আমি দ্রুত প্রধান প্রদর্শন ব্যবস্থার সঙ্গে ল্যাপটপ সংযুক্ত করলাম। নিরাপত্তা কর্মীদের একজন আমাকে থামাতে এগিয়ে আসতে শায়লা তার পথ আটকে দিল। সে দৃঢ় গলায় বলল, আর 1 মিনিট, শুধু 1 মিনিট সময় দাও। নিরাপত্তা কর্মী কিছু বুঝে ওঠার আগেই আরিফ নিয়ন্ত্রণ বোতাম চাপল। হঠাৎ মঞ্চের পেছনের বিশাল পর্দা কালো হয়ে গেল। চেয়ারম্যান থেমে গেলেন। অতিথিরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। পরের মুহূর্তে পর্দায় ভেসে উঠল সেই গোপন বৈঠকের ভিডিও। সবাই স্পষ্ট শুনতে পেল, মেয়েটা বেঁচে থাকলে আমাদের এত বছরের পরিশ্রম শেষ হয়ে যাবে। আজই সব শেষ করে দাও। দুর্ঘটনা বলে চালিয়ে দিও। অডিটোরিয়ামে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। তারপর শুরু হলো গুঞ্জন। কেউ অবিশ্বাসে দাঁড়িয়ে পড়ল, কেউ মোবাইলে ভিডিও ধারণ করতে লাগলো, কেউ আবার মঞ্চের দিকে আঙ্গুল তুলে চিৎকার করতে শুরু করলো। মিস্টার ইয়াসিনের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ছুটে গিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বন্ধ করার নির্দেশ দিলেন, কিন্তু ততক্ষণই দেরি হয়ে গেছে। দ্বিতীয় ভিডিও চালু হয়ে গেছে। এবার পর্দায় দেখা গেল ভুয়া প্রতিষ্ঠানের নথি, কোটি কোটি টাকার লেনদেন, জাল স্বাক্ষর, নিরাপত্তা প্রতিবেদনের পরবর্তীত কপি এবং প্রতিটি অনুমোদনের সঙ্গে জড়িত মানুষের নাম। সাংবাদিকরা আর বসে থাকলেন না। একসঙ্গে শত শত ক্যামেরা মঞ্চের দিকে ঘুরে গেল। চেয়ারম্যান প্রথমবারের মতো নিজের সংযম হারালেন। তিনি চিৎকার করে বললেন, সব বন্ধ করো। কিন্তু তার কণ্ঠ এবার করতালিতে নয়, প্রতিবাদের শব্দে ডুবে গেল। ঠিক সেই সময় হলের প্রধান দরজা খুলে কয়েকজন তদন্ত কর্মকর্তা ভেতরে প্রবেশ করলেন। তারা সরাসরি মঞ্চে উঠে চেয়ারম্যান এবং মিস্টার ইয়াসিনের সামনে দাঁড়ালেন। প্রধান কর্মকর্তা শান্ত গলায় বললেন, আপনাদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, প্রমাণ গোপন, ষড়যন্ত্র এবং হত্যা চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অনুগ্রহ করে আমাদের সঙ্গে চলুন। মিস্টার ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কয়েক কদম এগোতেই নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলল। যে মানুষটা একদিন আমার দিকে তাকিয়ে বলেছিল বিষয়টা আরও গোপনভাবে সামলানো যেত, আজ সে নিজেই শত শত মানুষের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান শেষ চেষ্টা হিসেবে বললেন, এসব সাজানো। আমি ধীরে ধীরে মঞ্চে উঠে তার সামনে দাঁড়ালাম। শান্ত গলায় বললাম, মিথ্যা অনেক দিন টিকে থাকতে পারে, কিন্তু সত্যকে চিরদিন আটকে রাখা যায় না।
অডিটোরিয়াম জুড়ে করতালির শব্দ ছড়িয়ে পড়ল। কয়েক সপ্তাহ পরে আদালতে একের পর এক প্রমাণ উপস্থাপন করা হলো। মায়ের সংরক্ষণ করা ডায়েরি, ব্যাংকের নিরাপদ আমানত থেকে উদ্ধার করা নথি, ভিডিও রেকর্ডিং, আর্থিক হিসাব এবং প্রত্যক্ষ সাক্ষ্য সব মিলিয়ে বহু বছরের দুর্নীতির জাল প্রকাশ্যে চলে এলো। শুধু মিস্টার ইয়াসিন নন, পুরো চক্র আইনের মুখোমুখি হলো। তদন্তে আরও জানা গেল, আমার মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক দুর্ঘটনা ছিল না। তিনি দুর্নীতির গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছিলেন বলেই তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এত বছরের অজানা তথ্য অবশেষে প্রকাশ পেল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ নীরব ছিলাম। হাতে ছিল তার সেই পুরনো ডায়েরি। বাতাসে গাছের পাতা দুলছিল। আমি আস্তে করে বললাম, মা, আমি প্রতিশোধ নিতে বের হইনি। আমি শুধু তোমার সত্যটাকে মানুষের সামনে আনতে চেয়েছিলাম। আজ তোমার কথা রেখেছি। আমার চোখে জল ছিল, কিন্তু সেই জল পরাজয়ের নয়, সেটা ছিল মুক্তির। সেদিন বুঝেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র প্রতিশোধ নয়, সত্য। সমাপ্ত।